হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই দেশের মানুষকে দিকে চায়া, এই দেশের মানুষকে যদি ভালোবাসেন, জনাব তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে। কোনো কথা চলবে না, কোনো কনফারেন্স চলবে না। তো আগামী দিনের হাসিনা কোনোদিন এই দেশে আসতে পারবে না। আপনাদের এটাকে বলা হয় মিস হয়, তাইলে কিন্তু আপনাদের পুরো 40 মাস টাকা দিতে হবে। আপনাদের থেকে বেশি নিব না, এমন না যে জরিমানা করে আবার বেশি নিব, বিষয়টা এমন না। তাইলে আমরা 30 মাস আপনি আমার বিরুদ্ধে লাগবেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লাগে তো আপনি কিছুই পাবেন না। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই হচ্ছে আমার প্রোটেক্টর। এই যে মিডিয়াগুলো, যতগুলো মিডিয়া, আমি তো আপনাদেরকে আমি সাংবাদিকদেরকে সম্মান করি, কিন্তু মিডিয়া মালিক আপনারা যারা আছেন, আপনারা ব্যাংক ঋণ খেলাপি আপনারা যারা আছেন, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাঠান, আপনাদের নিজস্ব চরিতার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে, রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন, আমি তো আপনাদেরকে গুনি না। কারণ আমি জানি আমি কারো টাকা খাই নাই, আমি জানি আমি কারো কাছ থেকে একটা টাকা আমি চুরি করি নাই, আমি জানি। এবং কেউ বলতে পারবে না, নো ওয়ান, একজন ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু দিতে পারবে না, কারণ আমি করি নাই। এবং আমি আপনাদের মিডিয়ার মধ্যে আমি যাইও না। এই মিডিয়াগুলো তো চালায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানির পাহারাদার হিসেবে মিডিয়াগুলোকে রাখছে। তারা যেন ঋণ খেলাপি করলে, ধরেন একজন 5,000 কোটি টাকা ঋণ খেলাপি করছে, তার ঋণ খেলাপিটাকে পাহারা দেওয়ার জন্য সে 200 কোটি টাকা দেখতে মিডিয়া করে। এবং আমি আপনাদের নিশ্চিত করছি আপনাদেরকে, প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা দায়িত্ব একটা আমানত, আপনারা আমাদেরকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন, এবং প্রত্যেকটা পয়সার হিসাব আপনারা পাবেন। এবং এখানে প্রত্যেকটা দায়িত্বের যথাযথ কোন জায়গায় আমার লিমিটেশন আছে, কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে স্বীকার করবো। সেটার জন্য আমার কোনো মাফিয়াকে ধরার দরকার নাই, সেটার জন্য আমার কোনো মিডিয়া মাফিয়ার উপর আমার ভর দেওয়ার কোনো প্রয়োজন নাই। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই। গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব ব্যারাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো, আমার বলা আপনি থামাইতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা, এটা হলো সমন্বয়ের অবস্থা। সংসদে একটি বক্তব্য, এরপর হতেই টপ অব দ্য কান্ট্রি হাসনাত আব্দুল্লাহ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে নানা বিতর্ক ও অভিযোগ উঠেছে। তার রাজনৈতিক অবস্থান, গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, প্রশাসনিক কর্মকাণ্ড এবং নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার একটি নিম্ন আয়ের পরিবারে জন্ম নেওয়া হাসনাত পড়াশোনার পাশাপাশি টিউশনি ও পরে একটি অনলাইন কোচিং প্রতিষ্ঠা এবং পরিচালনা করতেন। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে তার অবস্থান নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। 2024 সাল পরবর্তী সময়ে তিনি সময় টিভিতে প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন রয়েছে। চট্টগ্রামে সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাসায় তার সফর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। ওই সময় উপস্থিত কয়েকজন তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে, সেটা আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা, এটা হলো যেটা তারা চেয়েছিল। নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সোলার লাইট স্থাপন, মসজিদ নির্মাণ এবং বন্যা ও ত্রাণের অর্থ ব্যবহারের অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ আসেনি। সম্প্রতি কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহর নামও উঠে আসে, যদিও পরে তিনি এটার ব্যাখ্যা দেন। এখন এই মিডিয়াগুলা প্রত্যেকটা একটাও মিডিয়া না, এগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে। তারপরে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালার কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে, এদের দিয়ে এরা এই যে মিডিয়াগুলা এদের রক্ষিতা, এই মিডিয়াগুলা এরা রক্ষিতা। ঠিক একইভাবে ডিবিসি একটা আপনার নিউজ চ্যানেল। আমি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে বলতে, আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যেমন এই ডিবিসি একটা প্রপাগান্ডা একটা সেল। হাসনাত আব্দুল্লাহ একাধিকবার তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন এবং এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছেন। অন্যদিকে তার সমালোচকরা অভিযোগ করছেন তার কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
যে টাকাটা ইনকাম হবো ডেলি 1 টাকা করে দিবেন কোথায়? উপজেলায়। আর বাকি টাকাটা কই দিবেন? বাবির কাছে দিবেন। আপনার বাবির কাছে না, আপনার বউ আমার বাবির কাছে দিবেন। দিয়ে ওয়েবিডি খরচ করবো, বুঝছেন? এই এই ভাই ভালো গাড়ি গাড়ি কি ভালো গাড়ি কিনা জানি না। ভালো গাড়ি আপনি একটু সামনে এসে সোজা করেন ভাই, আপনার গাড়ি আপনি গাড়ি কি চালাবেন? আপনি তো এক্সিডেন্ট করে ফেলবেন, সোজা করে ফেলেন। মোহাম্মদ ইউনুস মিয়া। ইউনুস মিয়াকে যান যান রিক্সা উঠেন, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, যান রিক্সা উঠেন। জনাব মোহাম্মদ আবুল কালাম। জনাব মোহাম্মদ আবুল কালাম, আবুল কালাম কে আছেন? আবুল কালাম আসেন। আবুল কালাম রিক্সা উঠেন, যান রিক্সা গিয়ে উঠেন। জনাব মোহাম্মদ সুমন। সুমন মোহাম্মদ সুমন রিক্সা উঠেন। আটজন হয়েছে না? আচ্ছা, রিক্সার কর্তৃপক্ষকে একটু এদিকে আসেন, এদিকে আসেন। সাপ্লায়ার এদিকে আসেন। আপনি রিক্সায় কি কি বুঝাই দেওয়ার কথা লিস্ট আছে? রিক্সার ব্যাটারি, চাকা কি কি জানো, ওই লিস্ট একটু আমাকে দেন। হ্যাঁ এটা দেন, কারণ এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে বলুন এটা পাইছে কিনা। হ্যাঁ এটা তাহলে শুনেন, আপনাদের একজন স্থানীয় অফিসার আছে একজনকে, আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই। ওই এখানে একজন কর্মকর্তা একজন ট্যাগ করে থাকবে, সে হচ্ছে সবকিছু বুঝে নিবে, তারপর হচ্ছে ওনাদেরকে চুক্তি দিবে। আর ওনাদের এমনিতে আসতে হবে 300 টাকা একটা স্ট্যাম্পে, তাদেরকে আমরা একটা চুক্তিনামা করবো তাদের সাথে। এটা ওনার সাথে না, এটা ওনাদের সাথে চুক্তিনামা হবে। এই যারা হচ্ছে গাড়ি পাচ্ছে, রিক্সা পাচ্ছে, যাতে তারা হচ্ছে এই রিক্সাগুলো যাতে বিক্রি না করে, বা হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো আছে ওগুলো চুক্তিপত্র লেখা। ঠিক আছে, আমি বুঝাই দেওয়ার পরে আপনারা ওনাদেরকে 8 জন আমার কাছে থাকো, গাড়ি কমপ্লিট করে বুঝাই দিলে আপনারা চুক্তি করে আছেন। হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা রিক্সার যে 8 জন আছেন শুনেন, আপনারা রিক্সাগুলো এমনি নিতে পারবেন না। আপনারা রিক্সাগুলো প্রশাসনের সাথে 300 টাকার একটা চুক্তি করতে হবে, যে এই রিক্সা লিখিত, যে এই রিক্সাগুলো হচ্ছে বিক্রয়যোগ্য না, এই রিক্সাগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য না, যে আপনি চালাইলাম না আপনি আরেকজনকে দিয়ে দিলেন, এটা আপনি করতে পারবেন না। এই রিক্সাগুলো ভাড়া দেওয়া যাবে না। এই রিক্সাগুলো আপনারা হচ্ছে উপজেলা প্রশাসনের সাথে আপনি এটা 300 টাকা স্টামে চুক্তি করবেন। আর প্রত্যেকদিন আপনারা 7 দিন পরে পরে না, এটা 7 দিন পরে পরে আপনারা প্রত্যেকদিন যে 100 টাকা এটা চুক্তিতে লেখা থাকবে, আপনারা 7 দিনে 700 টাকা, এটা মাসে 4 বার টাকাটা দিবেন আপনারা। এবং যদি কেউ ওই যে একটু আগে আমাকে এটা আমরা একটু আগে মিটিং এ, যদি কেউ টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়া টাকা, এটাকে মৌকুফ করে দেওয়া হবে। কিন্তু যদি 1 মাস ব্রেক যায় তাহলে কিন্তু মৌকুফ করা হবে না। বুঝে নাই মনে হয়? রিক্সাটা তো আপনি দিন শেষে কত টাকা দিয়ে নিচ্ছেন আপনি আমার কাছে? 1,25,000 টাকা না? কিন্তু যদি টানা 30 মাস দেন, মানে 90,000 টাকা দেন টানা, তাইলে বাকি যে 30,000 টাকা এটা মৌকুফ করে দেওয়া হবে যদি টানা দেন। এখন আপনারা যদি আমাদের সাথে ইয়া করেন, 1 মাস দিলেন, পরের মাস দিলেন না, বললেন অসুস্থ, এটা সেটা, জিয়ের বাড়ি ফুতের বাড়ি, আজকে বিয়া কালকে এই, এটা যদি করেন, 1 মাস যদি আপনাদের এটাকে বলা হয় মিস হয়, তাইলে কিন্তু আপনাদের পুরো 40 মাস টাকা দিতে হবে। আপনাদের থেকে বেশি নিব না, এমন না যে জরিমানা করে আবার হচ্ছে বেশি নিব, বিষয়টা এমন না। তাইলে আমরা 30 মাস, আমরা আশা করি এখানে 8 জনই আপনারা 30 মাসেই টানা দিবেন। পারবেন না দিতে? ইনশাল্লাহ পারবেন তো নাকি? এবার আছেন এই রিক্সার সাথে কিছু জিনিসপাতি বাকি আছে, এক্সট্রা টায়ার, পিছনের মনে হয় একটা এটাকে কি বলে বাম্পার, তারপরে হচ্ছে চার্জার, এগুলা বাকি আছে, যন্ত্রপাতি বাকি আছে ওই মেরামতের। এগুলো যাওয়ার সময় আপনারা ওনার কাছ থেকে নিয়ে যান, বুঝে নিয়ে যান। প্রত্যেকটা রিক্সার জন্য যা যা এগুলো কিন্তু যাওয়ার সময় বুঝে নিয়ে যেতে হবে। তার মানে 1 নম্বরে আগে চুক্তিটা করতে হবে, চুক্তির মধ্যে সব লেখা থাকবে। দ্বিতীয়ত এই প্রশাসন কি করবেন, একজনকে নিয়োগ করে দিবেন, তার কাছে সে যেভাবে বলবে প্রত্যেক সপ্তাহে 700 টাকা করে পার পার্সন দিবেন, মানে 5600 টাকা দিবেন। আর স্পেয়ার যে জিনিসগুলো আছে বা আপনাদের যে জিনিসগুলো পাবেন ওনার কাছ থেকে নিয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আছে? এই টাকাগুলো আবার কি কাজে ব্যবহৃত হবে? আচ্ছা, আপনাদের যে টাকাটা আপনারা দিবেন প্রত্যেক মাসে হচ্ছে 3000 টাকা করে 24,000 টাকা, এই টাকাটা কিন্তু আবার হচ্ছে জনগণের ওই যারা হচ্ছে কর্ম ওই যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য, মানে কর্মসংস্থান করার জন্য আমরা এটা ব্যবহার করব। অনেক নারী আছে না সমাজের মধ্যে, যারা হয়তো স্বামী পরিত্যক্তা নারী আছে, বা যে এটা কিছু করতে চাচ্ছে, অনেকগুলো সন্তান আছে, কাজ পাচ্ছে না, এরকম আছে না অনেকে? আপনাদের মতো অনেকে আছে না, এটা কাজের অভাবে আছে। আমরা যদি প্রত্যেক মাসে 24,000 টাকা করে আপনাদের কাছ থেকে পাই, এই 24,000 টাকা দিয়ে আবার আমরা আমাদের প্রয়োজনের ভিত্তিতে, যদি মনে হয় একজনকে দিব একজনকে, যদি মনে হয় 24,000 টাকা 24 জনকে দিব তাহলে 24 জনকে, যদি মনে হয় 5 জনকে দিব আমরা তাহলে 5 জনকে, কেউ সেলাই মেশিন কিনে দিলাম, একটা টিউবওয়েল লাগাই দিলাম, কেউ হচ্ছে ধরেন একটা। তবে আমি আমার এটা হচ্ছে আমি চাই এটা শুধুমাত্র নারীদের জন্য এটা ব্যয় করা হোক, নারীদের জন্য প্রত্যেক 24,000 টাকা প্রত্যেক মাসে এটা নারীদের জন্য ব্যয় করা হবে। মানে আপনাদের টাকা নিয়ে এটা আমার কাছে আসবে বা ইউনো মহোদয়ের কাছে যাবে, ব্যাপারটা এমন না। এই টাকা আবার কার কাছে যাবে? নারীদের কাছে যাবে। আর আপনারাও একটু কি থাকলেন, একদম আপনাদের সম্মানটাও থাকলো যে রিক্সা আপনি ফ্রি আনেন নাই, রিক্সা কি দিয়ে আনছেন? আপনি টাকা দিয়ে আনছেন, আপনার টাকায় আপনার রিক্সা।
এটা কি আপনি কি মাগনা নিছেন রিক্সা? তার মানে কি আপনি 30 মাসে এই রিক্সাটা 90,000 টাকা দিয়ে আপনি পেয়ে যেতেছেন, ঠিক আছে? আর একটু যত্ন করে চালায়েন, যেন না ভাঙে, না নষ্ট হয়। একটু নিজের মতো করে, সন্তানের মতো করে এই জিনিসটাকে চালায়েন, কারণ এটার মধ্যে দিয়ে আল্লাহ আপনাদেরকে কি দিবে? রিজিকের এটা একটা মাধ্যম, তাই না? তো এটাকে যেন নষ্ট না হয়, ওই ওভার স্পিডে চালানোর দরকার নাই, রেস করার দরকার নাই। আপনারা একদম এটাকে যত্ন করে এটাকে আপনারা একটু চালায়েন, ঠিক আছে? আর নিজেরাও একটু সেফ থাকেন। তাহলে ভালো থাকেন আপনারা। এখন কি করেন? এখন কি করেন? কিছু করেন? ডেইলি কয়টা ইনকাম করবেন? 800,000। এই টাকাটা দিয়ে কি করবেন? প্লমে আছে? কয় প্লমে? 4 ছেলে, মেয়ে নাই? মেয়ে কিসে পড়ে? মেয়ে বিয়ে দিয়ে দিছে? আপনি শ্বশুর? আপনি শ্বশুর? আর ছেলেরা কি করে? লেখাপড়া করে। এই টাকা দিয়ে কি করবেন? জুয়া খেলবেন? হ্যাঁ, মোবাইলের জুয়া খেলবেন? করবেন? বিড়ি খাবেন? টাকাটা নিয়ে ইয়ার কাছে দিবেন, ভাবির কাছে দিবেন। কি ভাই, যে টাকাটা ইনকাম হবো ডেলি 100 টাকা করে দিবেন কোথায়? উপজেলায়। আর বাকি টাকাটা কই দিবেন? বাবির কাছে দিবেন। আপনার বাবির কাছে না, আপনার বউ আমার বাবির কাছে দিবেন। দিয়ে ওয়েবিডি খরচ করবো, বুঝছেন? এই এই ভালো গাড়ি গাড়ি কি ভালো গাড়ি কিনা আপনি জানি না? ভালো গাড়ি মানে এই গাড়ি রিক্সা কি ভালো না খারাপ? কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে আহত নিহত পরিবারকে অনুষ্ঠানকে দাওয়াত দেওয়ার জন্য আমিনুল ইসলাম ইমন ভাইকে ধন্যবাদ জানাই। আর আহত নিহত পরিবারকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমাদেরকে নিয়ে দুইটি ভাগে কাজ করছে। বিএনপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেকে অনেক কথা বলেছেন। দীর্ঘ 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাটি ও মানুষের জন্য কতটা কষ্ট করেছে কেউ কিন্তু বলেন নাই। এই দেশকে ভালোবাসতে গিয়ে জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেশের মাটি ও মানুষকে ভালো রাখতে গিয়ে জনাব তারেক রহমান 17 বছর মধ্যে এই মাটিতে আসতে পারে নাই। তো আমি একটি কথাই বলবো, এই দেশ যদি ভালো চান তারেক রহমানের দিকে তাকাইতে হবে, উনি কি করতে চাইতেছে। এই দেশ যদি ভালো রাখতে চান জনাব তারেক রহমানকে ফলো করতে হবে। এই দেশ কিভাবে আমরা আজকে বিদেশের মাটিতে যাই কাজ করতে, বিদেশের মানুষ 10টা বছর তারেক রহমানকে সময় দেন, বিদেশ থেকে মানুষ এসে আমাদের দেশে কাজ করব। একটি কথাই বলবো, জনাব তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের জন্য দিন রাত পরিশ্রম করছে। এই দেশের আহত নিহত শহীদ পরিবারকে কি বিচার চান আপনারা? যদি বিচার চাইতে হয় তারেক রহমানকে ফলো করতে হবে। যদি বিচার করতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফলো করতে হবে। আজকে এই দেশের জন্য গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে যা আমার একটি পা হারিয়ে ফেলেছি, দেখেন 2টা বছর আমি এখনো কষ্ট করতেছি শুধু মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য। তো জনাব তারেক রহমান এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এখনো কষ্ট করতেছে। তো আমার বাপ কিন্তু ঘুমাইছে, আমি সপরিবার আমি একটু ঘরও এখনো করতে পারি নাই। এই বিএনপি কে ভালোবাসতে গিয়ে আমরা সর্বছাপার হয়েছি। আমরা 17 বছর কষ্ট করেছি, আমরা তাও দলের দিকে তাকিয়ে রয়েছি, আমাদেরকে ভালো কিছু দেয় না। কিন্তু হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই দেশের মানুষকে দিকে চায়া, এই দেশের মানুষকে যদি ভালোবাসেন জনাব তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে। কোনো কথা চলবে না,
কোনো কম্প্রোমাইজ চলবে না। তো আগামী দিনের হাসিনা কোনোদিন এই দেশে আসতে পারবে না। হাসিনা যদি বিচার করতে হয়, গণভোটে না জয়যুক্ত হয়েছে না, হাসানুল্লাহ কিন্তু 10 বছর শাস্তি দিছে। ভোট আমাদের আহত নিহত শহীদ পরিবারকে মতামত নিয়ে ওদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই দেশে ওদের অস্তিত্ব হবে না। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিয়া পরিবারের কাছে নিরাপদ, অন্য কারো কাছে নয়, অন্য কারো কাছে নয়। তাই বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ দেশনেত্রী খালেদা জিয়া, জিন্দাবাদ জনাব তারেক রহমান, জিন্দাবাদ। আজকে বুকটা ভরে যায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বুকটা ভরে যায়। রক্ত দিয়ে সার্থক হয়েছি, রক্ত দিয়ে বাপ ঘুম হয়েছে, তাতেও দুঃখ নাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি। দর্শক, সাধারণত দান বা অনুদান বলতে কি বোঝায়? কারোর বিপদে তার হাতে নগদ কিছু টাকা তুলে দেওয়া, কিংবা একটি রিক্সা কিংবা সেলাই মেশিন কিনে দেওয়া। দেশের বড় বড় ট্রাস্ট বা ফাউন্ডেশনগুলো ঠিক এভাবেই মানুষের জীবন বদলানোর জন্য কাজ করে আসছে। কিন্তু দেবিদ্বারে এবার এমন এক মানবিক অর্থনীতি বা চ্যারিটি মডেলের জন্ম হয়েছে যা বাংলাদেশের প্রচলিত দানের সংজ্ঞাই পাল্টে দিয়েছে। লোক যখন 100 টাকা করে প্রত্যেকদিন আমাকে ফেরত দিচ্ছেন, উনি যদি 40 মাস আমাকে ফেরত দেন, তার মানে উনি আমাকে 1,20,000 টাকা ফেরত দিবেন রিক্সার। এখন কি করেন? করেন ডেলি কয়টা ইনকাম? টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মওকুফ করে দেওয়া হবে। সেখানে অনুদানের টাকা শেষ হয়ে যায় না, বরং সেই টাকা থেকেই জন্ম নেয় নতুন টাকা, আর তৈরি হয় একের পর এক নতুন কর্মসংস্থান। এই 24,000 টাকা দেওয়া আবার আমরা আমাদের প্রয়োজনের ভিত্তিতে, যদি মনে হয় একজনকে দিব একজনকে, যদি মনে হয় 24,000 টাকা 24 জনকে দিব তাহলে 24 জনকে, যদি মনে হয় 5 জনকে দিব আমরা তাহলে 5 জনকে। কেউ সেলাই মেশিন কিনে দিলাম, একটা টিউবওয়েল লাগাই দিলাম, কেউ হচ্ছে ধরেন একটা এই। তবে আমি আমার এটা হচ্ছে আমি চাই এটা শুধুমাত্র নারীদের জন্য এটা ব্যয় করা হোক, নারীদের জন্য। দর্শক, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে হাসনাত আবদুল্লার কাছে সরকারি ঐচ্ছিক তহবিলের 10 লক্ষ টাকা বরাদ্দ আসে। দেশের সাধারণ রাজনৈতিক সংস্কৃতিতে এই টাকার ভবিষ্যৎ কি হয়? জনপ্রতিনিধিরা সাধারণত 1000 মানুষকে 1000 টাকা করে বিলিয়ে দিয়ে ভোটের রাজনীতিতে সস্তায় বাহাবা কুরান। হাসনাত আবদুল্লাহ চাইলে অনায়াসেই সেই কাজটি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এই 10 লক্ষ টাকা নগদ না বিলিয়ে দিয়ে তিনি কিনেছেন 8টি নতুন অটোরিকশা। এক একটি রিক্সার দাম 1,25,000 টাকা। আর এই রিক্সাগুলো তুলে দেওয়া হয়েছে এলাকার সবচেয়ে অভাবী 8 জন মানুষের হাতে। রিক্সা, তার মানে কি আপনি 30 মাসে এই রিক্সাটা 90,000 টাকা দিয়ে আপনি পাই যেতেছেন, ঠিক আছে? আর একটু যত্ন করে চালায়েন, যেন না ভাঙে, না নষ্ট হয়। একটু নিজের মতো করে, সন্তানের মতো করে এই জিনিসটাকে চালায়েন, কারণ এটার মধ্য দিয়ে আল্লাহ আপনাকে কি দিবে? রিজিকের একটা মাধ্যম, তাই না? তো এটাকে যেন নষ্ট না হয়, ওই ওভার স্পিডে চালানোর দরকার নাই, রেস করার দরকার নাই। আপনারা একদম এটাকে যত্ন করে। তবে চমকটা রিক্সা দেওয়ার মধ্যে নয়, চমকটা হলো রিক্সা দেবার শর্তে। এগুলো দান বা খয়রাত হিসেবে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে একটি লিভ রবিং ফান্ড বা ঘূর্ণায়মান তহবিলের অংশ হিসেবে। এই প্রজেক্টটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য চ্যারিটি মডেলের সাথে এর একটি তুলনা চলে আসে। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ, জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আজ-সুন্নাহ ফাউন্ডেশনের কথা না বললেই নয়। একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, শাইখ আহমদুল্লাহর নেতৃত্বাধীন আজ-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের মানবিক কাজের একটি উজ্জ্বল নক্ষত্র। দেশের যে কোনো দুর্যোগ বা প্রান্তিক মানুষের কর্মসংস্থানে তাদের স্বচ্ছতা এবং বিশাল কর্মযজ্ঞের কোনো বিকল্প নেই। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কোটি কোটি টাকা তুলে লাখো মানুষকে স্বাবলম্বী করার যে নজির তারা স্থাপন করেছে তা সত্যিই অতুলনীয়। তাহলে হাসনাত আবদুল্লার এই দানের মডেলটির বিশেষত্ব কোথায়? টাকাটা নিয়ে ইয়ার কাছে দিবেন, বাবির কাছে দিবেন। কি ভাই, যে টাকাটা ইনকাম হবো ডেলি 100 টাকা করে দিবেন কোথায়? উপজেলায়। আর বাকি টাকাটা কই দিবেন? বাবির কাছে দিবেন। আপনার বাবির কাছে না, আপনার বউ আমার বাবির কাছে দিবেন, দিয়ে ওই বেডি খরচ করবো, বুঝছেন? এই ভালো গাড়ি। দর্শক, আজ-সুন্নাহ ফাউন্ডেশন সাধারণত মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যান বা ছাগল উপহার বা দান হিসেবে দিয়ে থাকে। গ্রহীতাকে সেই টাকা আর ফেরত দিতে হয় না। এটি একটি ডিরেক্ট এম্পাওয়ারমেন্ট বা সরাসরি ক্ষমতায়ন মডেল। অন্যদিকে দেবিদ্বারের এই মডেলে তৈরি হয়েছে একটি মাইক্রো ইকোনমিক সাইকেল বা ক্ষুদ্র অর্থনৈতিক চক্র, যেখানে গ্রহীতাকে অর্থাৎ যাকে রিক্সা দেয়া হবে তাকে রিক্সাটি সরাসরি দান করা হয়নি, দেওয়া হয়েছে বিনা সুদের ঋণ হিসেবে। এই মডেলের সবচেয়ে বড় শক্তি হলো যিনি আজ সাহায্য নিচ্ছেন, কাল তিনি নিজেই আরেকজন অসহায় মানুষকে সাহায্য করার তহবিলে টাকা জোগাচ্ছেন। এখন পরবর্তী তার একটা চিন্তা আসলো,
এই রিক্সাটা যদি আমি দিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে অনেক সময় রিক্সা বিক্রি করে দেওয়ার একটা প্রবণতা থাকে, বা রিক্সা নিজে না চালিয়ে দেখা যায় রিক্সা ভাড়া দিয়ে দেয়, এই ধরনের একটা প্রবণতা থাকে। তো সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই রিক্সাটাকে ওনাকে আমরা দান অনুদানী হিসাবে দিচ্ছি না, আমরা রিক্সাটাকে ওনাকে ঋণ হিসাবে দিচ্ছি। একটা রিক্সার দাম 1,25,000 টাকা, উনি প্রত্যেক দিন আমাকে 100 টাকা করে ফেরত দিবেন। তার মানে 8টা রিক্সা আমাকে প্রত্যেক দিন কয় টাকা ফেরত দিবেন? 800 টাকা। বছর মাসে কত টাকা? 24,000 টাকা। এই 24,000 টাকা দিয়ে আমি কিন্তু আবার এই প্রত্যেক মাসে কিছু নারীকে এই টাকাটা কিন্তু আমি দিতে পারি, বা যারা সেবা প্রার্থী আছেন বিভিন্ন, তাদেরকে কিন্তু আমি দিতে পারি। তো একটা লোক যখন 100 টাকা করে প্রত্যেক দিন আমাকে ফেরত দিচ্ছেন। দর্শক, এই মাস্টার প্ল্যানের অর্থনীতির হিসেবটা একটু মিলিয়ে দেখা যাক। যাদেরকে এই 8টি রিক্সা দেওয়া হয়েছে, প্রশাসনের সাথে 300 টাকার স্ট্যাম্পে তাদের একটি লিখিত চুক্তি হয়েছে। শর্ত হলো এই রিক্সাগুলো বিক্রি করা যাবে না, কাউকে ভাড়াও দেওয়া যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো চালককে প্রতিদিন 100 টাকা করে প্রশাসনের কাছে জমা দিতে হবে। অর্থাৎ চালক এই রিক্সা নিজে চালাবেন এবং প্রতিদিন প্রশাসনের কাছে 100 টাকা করে জমা দিবেন। একজন চালক প্রতিদিন 100 টাকা করে দিলে 8টি রিক্সা থেকে প্রতিদিন জমা হবে 800 টাকা, মাসে জমা হবে 24,000 টাকা। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই 24,000 টাকা কারোর পকেটে বা প্রশাসনের ফান্ডে অলস পড়ে থাকবে না। এই টাকা দিয়ে প্রতি মাসে এলাকার দুস্থ নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাউকে হয়তো সেলাই মেশিন কিনে দেওয়া হবে, কাউকে হয়তো ছোট ব্যবসার পুঁজি দেওয়া হবে। অর্থাৎ 10 লক্ষ টাকার সরকারি বরাদ্দ কেবল 8 জন মানুষকেই স্বাবলম্বী করেই থেমে গেল না। ওই 8টি রিক্সা থেকে প্রতি মাসে যে 24,000 টাকা আসবে তা দিয়ে অনন্তকাল ধরে চলতে থাকবে নতুন নতুন মানুষের কর্মসংস্থান। একেই বলে অর্থনীতির ভাষায় কখনো না থামার সাইকেল। যে কোনো ঋণ মডেলে গ্রহীতাকে উৎসাহিত করাটা খুবই জরুরি। এই প্রজেক্টেও একটি দারুণ সাইকোলজিক্যাল ইনসেন্টিভ বা মানুষতাত্ত্বিক পুরস্কার যোগ করা হয়েছে। প্রতিদিন 100 টাকা করে জমা দিলে 1,25,000 টাকা রিক্সার দাম শোধ করতে সময় লাগার কথা 40 মাস। কিন্তু শর্ত দেওয়া হয়েছে, যদি কোনো চালক কোনো রকম বিরতি বা ফাঁকিবাজি না করে টানা 30 মাস অর্থাৎ 90,000 টাকা কিস্তিতে ঠিক মতো টাকা দিতে পারেন, তবে বাকি 10 মাসের কিস্তি অর্থাৎ 30,000 টাকা পুরোপুরি মওকুফ হয়ে যাবে। অর্থাৎ যিনি 30 মাস সততার সাথে রিক্সা চালাবেন তিনি মাত্র 90,000 টাকায় 1,25,000 টাকার একটি নতুন রিক্সার মালিক হয়ে যাবেন। চালকদের সতর্ক করে বলা হয়েছে, 1 মাস দিলেন, পরের মাস বললেন ছেলের বিয়ে, শরীর খারাপ, এমনটা করলে কিন্তু মওকুফ করা হবে না, তখন পুরো 40 মাসের টাকাই দিতে হবে। এই একটি মাত্র শর্তের কারণে চালকরা ফাঁকিবাজি না করে নিয়মিত টাকা জমা দিতে উৎসাহিত হবেন, যা প্রজেক্টের ধারাবাহিকতাকে ধরে রাখবে। দর্শক, দেশের অনেক সময় দেখা যায় জনপ্রতিনিধিরা যখন সরকারি টাকার কোনো জিনিস কিনে দেন তখন তার দাম নিয়ে নানা রকম কানাঘুষা বা দুর্নীতির অভিযোগ ওঠে। 1 লক্ষ টাকার জিনিস কিনে হয়তো বিল করা হয় 1,20,000 টাকা, কিন্তু দেবিদ্বারে এখানে চরম স্বচ্ছতার প্রমাণ দেওয়া হয়েছে। সরকারি বরাদ্দের ওই 10 লক্ষ টাকা হাসনাত আব্দুল্লাহ নিজের হাতে বা নিজের অ্যাকাউন্টে নেননি, প্রশাসনের মাধ্যমে সরাসরি রিক্সা কোম্পানিকে মেমো অনুযায়ী টাকা পরিশোধের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর ফলে কেনাকাটায় কোনো ধরনের অস্বস্থতা কিংবা মাঝখান থেকে টাকা লোপাটের সুযোগ একদম জিরো হয়ে গেছে। দর্শক, একটি পুরনো প্রবাদ আছে, কাউকে একদিন মাছ খেতে দিলে সে একদিনের জন্য বাঁচবে, কিন্তু তাকে মাছ ধরতে শেখালে সে সারা জীবন খেয়ে বাঁচবে। রোজার ঈদে হাসনাত আব্দুল্লাহ 1000 মানুষকে 1000 টাকা করে দিয়েছিলেন। এতে মানুষ খুশি হয়েছিল ঠিকই, কিন্তু ওই 1000 টাকা মানুষের জীবনে স্থায়ী কোনো সমাধান আনেনি, বড়জোর এলাকার বাজারের খরচ মিটিয়েছিল। তাই এবার সস্তা জনপ্রিয়তার পথে না হেঁটে 8টি পরিবারের স্থায়ী সমাধানের পথ বেছে নেওয়া হয়েছে। শুধু মাছ ধরা শেখানো হয়নি, বরং সেই মাছ বিক্রি করে কিভাবে নতুন জাল কিনতে হয় সেই অর্থনীতিও শিখিয়ে দেওয়া হয়েছে। এতে হয়তো তাৎক্ষণিকভাবে 1000 মানুষের বাহবাহ পাওয়া যায়নি, কিন্তু দীর্ঘমেয়াদে 8টি পরিবার চিরকালের জন্য স্বাবলম্বী হয়ে গেল। অবশ্যই এই প্রজেক্টের একটি সীমাবদ্ধতা রয়েছে, যা অকপটে স্বীকারও করা হয়েছে। দেবিদ্বারে রিক্সা প্রয়োজন বা সাহায্য প্রয়োজন এমন মানুষের সংখ্যা শুধু 8 জন নয়, হয়তো 800 বা তার চেয়েও বেশি। চালকদের সাথে কথা বলার সময় বিষয়টি স্পষ্ট করা হয়েছে। কালকে দেবিদ্বারে 50 লাখ টাকা দিলেও অভাবী মানুষ বাকি থাকবে, অর্থের সীমাবদ্ধতা আছে। যাদেরকে দেওয়া সম্ভব হয়নি তাদের উদ্দেশ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এই 24,000 টাকার ফান্ড থেকে এবং সরকারের অন্য প্রজেক্টের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বাকি মানুষদের ধাপে ধাপে সংযুক্ত করা হবে। এই সততা এবং বাস্তবতার স্বীকারোক্তি জনপ্রতিনিধি হিসেবে বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে হাসনাত আব্দুল্লাহর। দর্শক, এই প্রজেক্টের সবচেয়ে সুন্দর দিকটি হলো এটি মানুষের আত্মসম্মান বোধকে জাগিয়ে তুলেছে। চালকের উদ্দেশ্যে একটি সাধারণ বার্তা দেওয়া হয়েছে, রিক্সা ফ্রি আনা হয়নি, রিক্সা টাকা দিয়ে আনা হয়েছে, এটা নিজেদের রিক্সা। যখন কোনো মানুষ অনুদান বা খয়রাত পায় তখন তার ভেতর এক ধরনের হীনমন্যতা তৈরি হয়,
কিন্তু যখন সে নিজের উপার্জনের টাকায় ঋণ শোধ করে কোনো কিছুর মালিক হয় তখন তার আত্মসম্মান বোধ অনেক বেশি বেড়ে যায়। চালকদের পরামর্শ দেওয়া হয়েছে রিকশাটিকে নিজের সন্তানের মতো যত্ন করে চালাতে, কারণ এটি এখন তাদের রিজিকের মাধ্যম। অতিরিক্ত স্পিডে না চালিয়ে সাবধানে চালানোর পরামর্শ প্রমাণ করে যে এখানে শুধু আর্থিক সহায়তাই করা হয়নি, বরং একটি অভিভাবকত্ব দেওয়া হয়েছে। দর্শক, এবার ভাবুন তো, শুধু দেবিদ্বারে নয়, সারা বাংলাদেশের সব উপজেলা এবং সংসদীয় আসনে যদি জনপ্রতিনিধিরা তাদের ঐচ্ছিক বরাদ্দের টাকা খয়রাত হিসেবে না বিলিয়ে দিয়ে এমন স্থায়ী কর্মসংস্থানের রিভলভিং ফান্ড তৈরি করতেন তবে কেমন হতো? প্রথমত, দারিদ্র্য শুধু কাগজে বা পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকতো না, বাস্তবে মানুষের জনজীবনের দৃশ্যমান পরিবর্তন ঘটতো। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই দানের মডেলটিকে আপনি কিভাবে দেখছেন? অন্যান্য সংসদ সদস্যদের থেকে হাসনাত আব্দুল্লাহ কেন বারবার নিজেকে আলাদা বলে প্রমাণ করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে